প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কেপিবি স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি সেলিনা আক্তার, প্রভাতী শাখা। বিষয়ভিত্তিক অনলাইন ক্লাস। আজকের বিষয় বায়োলজি, চতুর্থ অধ্যায় জীবনী শক্তি। আজকে আমরা জীবনী শক্তির এই অধ্যায়ের যে টপিক নিয়ে আলোচনা করব, সেই টপিক থেকে আমরা যে শিখন ফল অর্জন করব তা আমি আলোচনা করছি। আজকে জীবনী শক্তির আমাদের প্রথম ক্লাসে আমরা যে অংশটুকু আলোচনা করব বা যে টপিক নিয়ে আলোচনা করব, সেই টপিক থেকে আমরা যা যা শিখতে পারবো সেটা হচ্ছে, 1 নম্বর, কোষের প্রধান শক্তির উৎস হিসেবে এটিপি এর ভূমিকা ব্যাখ্যা করতে পারবো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা প্রস্তুতি ব্যাখ্যা করতে পারবো এবং সালোক সংশ্লেষণে ক্লোরোফিল এবং আলোর ভূমিকা ব্যাখ্যা করতে পারবো। তাহলে চলো আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের অধ্যায় হচ্ছে জীবনী শক্তি। এই জীবনী শক্তি নামটিকে যদি আমরা ভাগ করি তাহলে এখানে দুটি অংশ পাই। একটি হচ্ছে জীবন আর একটি হচ্ছে শক্তি। এই জীবন হচ্ছে বায়োস এবং শক্তি হচ্ছে এনার্জি। এই বায়োস এবং এনার্জির সংমিশ্রণে তৈরি হয়েছে জীবনী শক্তি। আসলে জীবনী শক্তি কি? সাধারণভাবে যদি আমরা বলি তাহলে জীব দেহের যে শক্তি সেটাই হচ্ছে জীবনী শক্তি। কিন্তু আমরা যদি এটাকে ব্যাখ্যা আকারে বলি বা সংজ্ঞা আকারে বলি তাহলে বলবো, জীব দেহ বা জৈব অণুর রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে বলা হচ্ছে, বা যে শক্তি পায় সেই প্রাপ্ত শক্তিকে বলা হচ্ছে জীবনী শক্তি। এখন এই যে আমরা যে জীব বা জীব দেহে প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। আমরা যে জীবন পরিচালনা করছি সেই পরিচালনা করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের আমার জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে। আর এই বিক্রিয়াগুলি সংঘটিত হওয়ার জন্য প্রচুর পরিমাণে আমার এনার্জি বা শক্তির প্রয়োজন। তাহলে জীব দেহ এই শক্তি কোথা থেকে পাচ্ছে? জীব দেহ শক্তি পাচ্ছে সূর্য থেকে। আমরা জানি পৃথিবীর তাবৎ শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। এই সূর্যতে আছে সৌরশক্তি। জীবদেহ এই সৌরশক্তিকে কি করছে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করছে এবং শর্করা জাতীয় খাদ্য তৈরি করছে কে? সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদ সূর্য শক্তিকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করছে এবং শর্করা জাতীয় খাদ্য তৈরি করছে। আমরা যারা প্রাণীরা রয়েছি তারা কিন্তু এই সৌরশক্তিটাকে সরাসরি আমাদের দেহে আমরা আবদ্ধ করতে পারি না। সেই জন্য আমরা কি করি? আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু আমরা সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল। তাহলে এই যে আলোচনাগুলোই কিন্তু আমাদের জীবনী শক্তির মূল লক্ষ্য বা উদ্দেশ্য। এই যে আমি এতক্ষণ আলোচনা করলাম, এই আলোচনাগুলোই কিন্তু আমাদের এই জীবন শক্তির মূল লক্ষ্য বা উদ্দেশ্য। আশা করি শিক্ষার্থীরা তোমরা জীবনী শক্তি সম্পর্কে একটা ধারণা পেয়েছ। এবার আমরা যাব এটিপি এর ভূমিকা নিয়ে। এই এটিপি এর ভূমিকা জানতে হলে আমাদের আগে জানতে হবে যে এটিপিটা কি এবং এটিপি কিভাবে তৈরি হয়। তাহলে এটিপি কি? এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট সংক্ষেপে যাকে বলা হচ্ছে। এখন এই যে এখানে এ আছে, অ্যাডিনোসিন আছে, তাহলে অ্যাডিনোসিন কি সেটা আমাকে জানতে হবে। এই অ্যাডিনোসিন জানার আগে আমাকে জানতে হবে অ্যাডিনিন কি। অ্যাডিনিন থেকে অ্যাডিনোসিন। তাহলে অ্যাডিনিন কি? আমরা সাধারণত জানি যে ডিএনএ এর গঠন যদি জানি, সেই ডিএনএ গঠনে কিন্তু 4 ধরনের নাইট্রোজেন বেস থাকে। আর থাকে কি? 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকে, ফসফেট থাকে, আর থাকে হচ্ছে তোমার নাইট্রোজেন বেস থাকে কয় ধরনের? 4 ধরনের। তার মধ্যে একটি হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন। তো এই অ্যাডিনিন হচ্ছে এক ধরনের নাইট্রোজেন বেস বা ডিএনএ এর গাঠনিক উপাদানের একটি হচ্ছে এই অ্যাডিনিন। এখন এই অ্যাডিনিন থেকে অ্যাডিনোসিন কিভাবে হয়? এই অ্যাডিনিনের সাথে যদি 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার যুক্ত হয় তাহলে সেটা তৈরি হয় অ্যাডিনোসিন। আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যাডিনিন কি। অ্যাডিনিন হচ্ছে নাইট্রোজেন বেস, তার সাথে যদি 5 কার্বন যুক্ত রাইবোজ সুগার যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে অ্যাডিনোসিন। এখন এই অ্যাডিনোসিন আমরা পেলাম এ
তারপর হচ্ছে এটিপি। তাহলে এই অ্যাডিনোসিনের সাথে যদি আমার ফসফেট বা ফসফরিক অ্যাসিড গ্রুপ যুক্ত হয় তাহলে সেখানে তো সেটা হচ্ছে ফসফোরাইলেশন প্রক্রিয়া। কি বলছি আবার বলছি, এই অ্যাডিনোসিনের সাথে কি হয়, আমার বিভিন্ন সংখ্যায় 1টি 2টি 3টি এরকম করে আমার ফসফেট বা ফসফরিক অ্যাসিড গ্রুপ যুক্ত হয়। যদি অ্যাডিনোসিনের সাথে একটি ফসফেট বা ফসফরিক অ্যাসিড গ্রুপ যুক্ত হয় তাহলে সেটি হচ্ছে এএমপি বা অ্যাডিনোসিন মনোফসফেট। মনো মানে এক, যদি 2টি ফসফেট বা ফসফরিক অ্যাসিড যুক্ত হয় তাহলে সেটি হচ্ছে ডাই, আর যদি 3টি ফসফেট বা ফসফরিক অ্যাসিড গ্রুপ যুক্ত হয় তাহলে সেটি হচ্ছে ট্রাই। তাহলে একটি হচ্ছে এএমপি অ্যাডিনোসিন মনোফসফেট, 2টি ফসফেট গ্রুপ যুক্ত হলে এডিপি, সেটা হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, এবং 3টি যদি যুক্ত হয় তাহলে হচ্ছে এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে আমরা এতক্ষণে আসলাম এই এটিপি কি এবং এটিপি কিভাবে তৈরি হচ্ছে। শিক্ষার্থীরা তোমরা দেখো যে এই যে এডিপি এবং এটিপি, এই এডিপি থেকে কিভাবে এটিপি তৈরি হচ্ছে। এডিপি কি, এডিনোসিন ডাইফসফেট, মানে এখানে 2টি ফসফেট বা ফসফরিক অ্যাসিড গ্রুপ রয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা এটিপি তৈরি করতে চাই তাহলে সেখানে একটি ফসফেট কি যুক্ত হবে। কি হবে? একটি ফসফেট গ্রুপ যুক্ত হবে। এই যে ফসফেট গ্রুপ যুক্ত হবে, এই যুক্ত হওয়ার জন্য কিন্তু আমার বাইরে থেকে শক্তি সরবরাহ করতে হবে। তাহলে বাইরে থেকে শক্তি কোথা থেকে যাবে? আমরা যে খাবার খাই সে খাবার থেকে সেখানে শক্তি সরবরাহ হবে। তাই এই এডিপির সাথে ফসফেট গ্রুপ যুক্ত হবে, আর যুক্ত করতে হলে কিন্তু আবার বাইরে থেকে শক্তি সরবরাহ করতে হবে, ফলে এইটিপিতে তৈরি হবে। আবার যদি আমি বিপরীত প্রক্রিয়াটাতে বলি তাহলে এই এটিপি থেকে যদি একটা ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন, এটিপি থেকে যদি একটা ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন হয়ে যায় তখন কি হবে? শক্তি আমার বের হয়ে আসবে বা শক্তি নির্গমন হবে। তাহলে সেই এটিপি তখন আবার কি হবে? এডিপিতে পরিণত হয়। এখানে কিন্তু আমরা দেহের শক্তি পেয়ে থাকি। যখন এটিপি থেকে ফসফেট গ্রুপ ভেঙে যাবে ফলে শক্তিটা বের হয়ে আসবে, তখনই কিন্তু আমরা জীবকোষে শক্তি পেয়ে থাকবো। আর সেটা কি ধরনের শক্তি? বিভিন্ন ধরনের গতি শক্তি তৈরি হবে। সেখানে আমরা যে বিভিন্ন জৈবিক কাজগুলি পরিচালনার জন্য যে শক্তির প্রয়োজন আমরা কিন্তু সেই শক্তিটা কিন্তু এখানে পেয়ে থাকবো। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এডিপি এর সাথে ফসফেট গ্রুপ যুক্ত হবে, বাইরে থেকে শক্তি সরবরাহ করতে হবে। এই যে প্রক্রিয়া অ্যাডিনোসিন এর সাথে যে আমার কি করতে হবে? এই ফসফেট গ্রুপ যুক্ত করতে হবে এবং বাইরে থেকে শক্তি সরবরাহ করতে হবে। এই যে প্রক্রিয়া ফলে এটাকে বলা হচ্ছে ফসফোরাইলেশন প্রক্রিয়া। আবার ঠিক বিপরীত দিকে যখন আমার কি হবে? শক্তি নির্গমন ঘটবে বা শক্তি বের হয়ে আসবে এবং ফসফেট গ্রুপ বা ফসফরিক অ্যাসিড গ্রুপ যদি বিচ্ছিন্ন হয়ে যায় ফলে শক্তি নির্গমন ঘটবে, এইটাকে বলা হচ্ছে ডিফসফোরাইলেশন। তাহলে ফসফোরাইলেশন হচ্ছে আমার ফসফেট গ্রুপ যুক্ত হওয়া, আর ডিফসফোরাইলেশন হচ্ছে ফসফেট গ্রুপটা বিচ্ছিন্ন হওয়া। আমরা যদি সংজ্ঞা করে বলতে যাই তাহলে বলতে পারি কোন যৌগের সাথে ফসফেট সংযুক্তির প্রক্রিয়াকে বলা হচ্ছে ফসফোরাইলেশন, এবং কোন যৌগ থেকে ফসফেট বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ডিফসফোরাইলেশন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগেই জানি যে জীবকোষকে বা জীবদেহকে বাইরে থেকে খাদ্য সংগ্রহ করতে হয়। এই বাইরে থেকে যে খাদ্য সংগ্রহ করা হয় এই খাদ্য জীবকোষের বা তথা জীবদেহের ব্যবহার উপযোগী করার জন্য বা রূপান্তরিত করার জন্য কিন্তু আমাদের দেহে বা জীবকোষে 2 ধরনের অঙ্গাণু বিদ্যমান। একটি হচ্ছে প্লাস্টিড এবং একটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন কাজ রয়েছে, গুরুত্বপূর্ণ কাজ। তার মধ্যে এই প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া রয়েছে একসেট জৈব অণু। এই জৈব অণু বা ইলেকট্রন প্রবাহ সিস্টেম নামক একসেট জৈব অণু যারা কি করে? এই জীবদেহে বা জীবকোষে যে বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে, বিশেষ করে গ্লুকোজ কিংবা অন্য কোনো অন্তর্বর্তীকালীন অণুর যে শক্তি রয়েছে সেই শক্তিকে এটিপি এর ফসফেট গ্রুপের বন্ধন শক্তি হিসেবে জমা করে কে? এই প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া। আবার এটিপি এর রাসায়নিক বন্ধন ভেঙে গিয়ে যে শক্তি বের হয় বা যে শক্তি নির্গত হয় সেই শক্তি দ্বারা জীবদেহের যে বিভিন্ন
জৈবনিক কাজগুলো আছে সেগুলো পরিচালনা হতে কিন্তু সহায়তা করে এই প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া। তাহলে তোমরা বলতে পারো যে সে জৈবনিক কাজগুলো কি? জৈবনিক কাজগুলো হচ্ছে যেমন নিঃশ্বাস ফেলা থেকে কথা বলা, কিংবা চিৎকার করা থেকে হাসি কান্না করা, কিংবা আমাদের যে কোষের আয়তন আছে সে আয়তন বজায় রাখা, কিংবা আরো অন্যান্য কাজগুলো কিন্তু সে করতে এই দুটি অঙ্গাণু গুরুত্বপূর্ণ সহায়তা করে থাকে। আমরা যে খাবারটা খাই বা জীবদেহ যে খাবার গ্রহণ করে সেগুলো কিন্তু জীবদেহে জারিত হয়। এই যে জারিত বলছি, এখানে দুটি শব্দ মনে রাখতে হবে তোমাদের, জারণ এবং বিজারণ। জারণ কি এবং বিজারণ কি? জারণ এবং বিজারণ যদি জানো তাহলে জারিত হওয়া বা বিজারিত হওয়া সেটাও কিন্তু তোমরা জানতে পারবে। তাহলে খুব সহজে মনে রাখার কৌশল হচ্ছে এই যে ইলেকট্রন ছাড়ন মানে হচ্ছে জারণ, আর ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে বিজারণ। তাহলে আমরা যে খাবারগুলো খাই সে খাবারগুলো জারিত হয়, এবং এই জারিত হওয়ার ফলে যে শক্তি নির্গত হয় সেই শক্তি ফসফোরাইলেশনের মাধ্যমে কিন্তু এই এটিপি তৈরি করে। আবার যখন আমাদের শক্তির প্রয়োজন হয় তখন কি হয়? এই এটিপিটা ভেঙে যায়, ভেঙে গিয়ে শক্তির নির্গমন ঘটে, ফলে আমরা শক্তি পাই, এবং সেটা আবার কি বাইরে থেকে শক্তি দিতে হয়, আবার সেই শক্তি এখানে এটিপি সে শক্তিটাকে জমা করে রাখে, আবার যখন আমাদের শক্তির প্রয়োজন হয় এটিপি ভেঙে যায়, শক্তির নির্গমন ঘটে। এইভাবে এটা কি একটা চক্রাকারে ঘটতে থাকে। মানে এটিপিটা এখানে একটা এই রিচার্জেবল ব্যাটারির মতো কাজ করে। মানে এখানে শক্তি সঞ্চয় থাকে, যখন আমাদের শক্তির প্রয়োজন হয় তখন এটিপি ভেঙে যায়, ভেঙে আবার আমরা বাইরে থেকে কি খাদ্যের মাধ্যমে শক্তিটাকে সরবরাহ করে থাকি, সেখানে আবার সে শক্তি সঞ্চয় করে রাখে। এই জন্য এটিপিকে কিন্তু রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয়েছে। আবার এই এটিপিকে কিন্তু আবার বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা বলা হয়। কেন? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন বলা হয়? আমরা জানি এটিপি কি করে? শক্তি জমা করে রাখে বা শক্তি সঞ্চয় করে রাখে। শুধু কিন্তু তাই নয়, আমরা বলছি যে জীবদেহে কিন্তু প্রতিনিয়ত হাজারো রকমের বায়োকেমিক্যাল রিঅ্যাকশন কিন্তু চলছে। সে এখানে একদিকে শক্তি জমা করে রাখছে, আবার প্রয়োজন অনুসারে যদি অন্য কোনো বিক্রিয়ায় আমার শক্তির প্রয়োজন হয় তখন এটিপি কিন্তু সেখানে শক্তি সরবরাহ করছে। আর এই জন্য কিন্তু এটিপিকে বলা হচ্ছে বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা। আশা করি তোমরা এই তোমার এই সংজ্ঞাগুলো তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার আলোচনা করব সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস নিয়ে। এই যে সালোক সংশ্লেষণ কিভাবে আসবে সেটা আমরা একটু জানি, যে ফটো মানে হচ্ছে আলো, আর সিনথেসিস হচ্ছে সংশ্লেষণ। তাহলে আলোর সংশ্লেষণ সবুজ উদ্ভিদের দেহে এই আলোর সংশ্লেষণটা কিন্তু নিজেই ঘটছে। সেই কারণে এটা সযোগ আলো যোগ সংশ্লেষণ, এভাবে ভাঙলে আমরা পাই সেটা সালোক সংশ্লেষণ। আচ্ছা, এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আমরা দেখি এখানে যে কার্বন ডাই অক্সাইড, পানি এবং আলো ক্লোরোফিলের সহায়তায় সবুজ উদ্ভিদ কি করছে? গ্লুকোজ তৈরি করছে, পানি তৈরি করছে এবং অক্সিজেন নির্গত করছে। আচ্ছা, এই যে এখানে কার্বন ডাই অক্সাইড এবং পানি কোথা থেকে আসলো? সাধারণত সবুজ উদ্ভিদ তার যে পাতা রয়েছে, যে পত্ররন্ধ্র রয়েছে, সেই পত্ররন্ধ্রের মাধ্যমে সবুজ উদ্ভিদ পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করে কোথায়? পাতার মেজোফিল টিস্যুতে নিয়ে যায়, এবং এই যে পানি সেটা মূলের সাহায্যে, যে মাটির নিচে যে মূল, সেই মূলের কৌশিক পানিটুকু সে শোষণ করার ফলে জাইলেম টিস্যুর মাধ্যমে সে পাতার মেজোফিলে পৌঁছায়। সেখানে কিন্তু এই দুটোর বিক্রিয়া ঘটে কার উপস্থিতিতে? সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে। এবং বিক্রিয়া ঘটে সে কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে এবং পানি তৈরি করে আর অক্সিজেন নির্গত করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি কোথায় সংগঠিত হয়? পাতার মেজোফিল টিস্যুতে সংগঠিত হয়। কোথায়? পাতার মেজোফিল টিস্যুতে সংগঠিত হয়। এখন এই মেজোফিল টিস্যুকে যদি আমরা পাতাকে যদি আমরা প্রস্তুচ্ছেদ করি, তাহলে সেখানে কিন্তু মেজোফিল টিস্যু পাতার উপরের দিকে প্যালিসেড প্যারেনকাইমা টিস্যু এবং নিচের দিকে স্পঞ্জি প্যারেনকাইমা টিস্যু বিদ্যমান। তাহলে এই দুটি টিস্যুকে যদি আমরা নির্বাচন করি তাহলে দেখব যে প্যালিসেড প্যারেনকাইমাতে আমার সালোক সংশ্লেষণ হার বেশি। কেন? কারণ সেখানে স্পঞ্জি প্যারেনকাইমা থেকে প্যালিসেড প্যারেনকাইমাতে ক্লোরোফিলের পরিমাণটা বেশি। তাই কিন্তু এইখানে আমার
সালোক সংশ্লেষণের হারও বেশি হয়ে থাকে। এখানে আরেকটি কথা বলা দরকার, সেটা হচ্ছে আমার এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা, এটা কিন্তু একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। আর এই প্রক্রিয়াটি সংগঠিত হতে হলে আমার 4টি অত্যাবশ্যকীয় উপাদান প্রয়োজন। একটি হচ্ছে আমার কার্বন ডাই অক্সাইড, পানি, এখানে সূর্যালোক, আর একটা হচ্ছে ক্লোরোফিল। এই 4টি উপাদানের সমন্বয়ে কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সংগঠিত, এবং সে উপজাত হিসাবে বা বাই প্রোডাক্ট হিসাবে কি তৈরি করে, এই যে অক্সিজেনটা নির্গত করে। এই অক্সিজেন আমরা কি করি, আবার অক্সিজেনটা গ্রহণ করি। আবার এই অক্সিজেন আমরা গ্রহণের মাধ্যমে আমাদের শ্বসন হয়, সেখানে আবার আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, এবং সবুজ উদ্ভিদ আবার সেই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণ করে। এভাবেই কিন্তু এক পরিবেশে একটি জীব আরেকটি জীবের উপর নির্ভরশীল। আমরা যদি সাধারণভাবে সালোক সংশ্লেষণের সম্পর্কে বলতে চাই, তাহলে আমরা এভাবে বলতে পারি যে সবুজ উদ্ভিদের কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রস্তুত করার প্রক্রিয়াকে বলা হচ্ছে সালোক সংশ্লেষণ। কিন্তু আমরা যদি পরীক্ষা, যেহেতু এটা এসএসসি পরীক্ষা 9-10 এর বিষয়, তাহলে আমরা সংজ্ঞাটাকে কিন্তু একটু সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। কিভাবে উপস্থাপন করতে হবে? আগেই বলেছি, সালোক সংশ্লেষণ হচ্ছে একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। তাহলে আমরা বলতে পারি যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সকল সবুজ উদ্ভিদ ক্লোরোফিল এবং সৌরশক্তির সহায়তায় পানি এবং কার্বন ডাই অক্সাইডকে কাজে লাগিয়ে বা অক্সাইডের বিক্রিয়া ঘটিয়ে শর্করা জাতীয় উপাদান তৈরি করে এবং উপজাত হিসাবে অক্সিজেন ত্যাগ করে, সেই প্রক্রিয়াকে সালোক সংশ্লেষণ বলা হয়। এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এই সালোক সংশ্লেষণ শব্দটি প্রথম ব্যবহার করেন 1898 খ্রিস্টাব্দে বার্নেস সর্বপ্রথম এই সালোক ফটোসিনথেসিস শব্দটি প্রচলন করেন। আর বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাকে দুটো পর্যায়ে ভাগ করেছেন। একটা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ এবং আরেকটি হচ্ছে লাইট ইনডিপেন্ডেন্ট ফেজ। এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কিন্তু আরো দুটি নামে ডাকা হয়। একটি হচ্ছে অক্সিডেশন রিডাকশন প্রসেস বা জারণ বিজারণ প্রক্রিয়া। কেন বলা হয়? কারণ এখানে সালোক সংশ্লেষণে পানিটা জারিত হয়, পানিটা জারিত হয়ে অক্সিজেন নির্গত হয়, আর অন্ধকার পর্যায়ে বা আলোক নিরপেক্ষ পর্যায়ে সেখানে কার্বন ডাই অক্সাইডটা বিজারিত হয়, বিজারিত হয়ে সে গ্লুকোজ তৈরি করে। এই জন্য কিন্তু সালোক সংশ্লেষণকে জারণ বিজারণ প্রক্রিয়া হিসেবে ডাকা হয়। আরেকটা হচ্ছে এই সালোক সংশ্লেষণকে বলা হচ্ছে কার্বন অ্যাসিমিলেশন প্রসেস। কেন বলা হচ্ছে কার্বন অ্যাসিমিলেশন প্রসেস? দ্যাট মিনস কার্বন আত্তীকরণ প্রক্রিয়াও বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ এই যে অন্ধকার পর্যায়ে বা আলোক নিরপেক্ষ পর্যায়ে এখানে এই কার্বন ডাই অক্সাইডের কার্বনটা জারিত হয়ে আমার এখানে কি করছে, গ্লুকোজ তৈরি করছে, বা কার্বনটা কার্বনের আত্তীকরণ হয়ে সেখানে গ্লুকোজ তৈরি হচ্ছে। সেই জন্য কিন্তু আমার এই সালোক সংশ্লেষণের আরেকটি নাম হচ্ছে কার্বন অ্যাসিমিলেশন প্রসেস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা প্রথমে আলোক নির্ভর পর্যায় বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ নিয়ে আলোচনা করব। এই আলোক নির্ভর পর্যায়ের জন্য কিন্তু আমার আলো অপরিহার্য। আর এই পর্যায়ে আমার যে সূর্যালোকের যে শক্তিটা আছে, সেই সূর্য শক্তিটা আমাদের রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তো এখানে প্রথমে আমরা যে পাতার মধ্যে যে পানি থাকে, সেই পানিটা কি হবে, সূর্যালোকের উপস্থিতিতে পানির অণুটা বিয়োজিত হবে। পানির অণুটা বিয়োজিত হয়ে আমার প্রোটন, অক্সিজেন এবং ইলেকট্রনে রূপান্তরিত। আবার বলছি, সূর্যের আলোর উপস্থিতিতে পানির অণুটা বিয়োজিত হয়ে প্রোটন, ইলেকট্রন এবং অক্সিজেনের রূপান্তর। এখানে প্রশ্ন যে পাতার ভিতরে পানি আসলো কোথা থেকে? মূলের মাধ্যমে। মাটির যে কৈশিক পানি আছে, সেই পানিগুলো মূলের মাধ্যমে জাইলেম টিস্যু হয়ে আমাদের পাতার মেজোফিল টিস্যুতে এসে পৌঁছায়। সেখানে এই পানির অণু ভেঙে প্রোটন, ইলেকট্রন এবং অক্সিজেনে রূপান্তরিত হয়। এখন এই যে প্রোটন আছে, এটা গেল 1 নম্বর। এই রূপান্তরিত হওয়াকে বলা হচ্ছে পানি ফটোলাইসিস। আবার বলছি, যদি সূর্যালোকের উপস্থিতিতে কোনো যৌগ ভেঙে যায় বা বিয়োজিত হয়, তখন সেটাকে বলে ফটোলাইসিস। আর এখানে যেহেতু সূর্যালোকের উপস্থিতিতে পানির অণু ভেঙে প্রোটন, ইলেকট্রন এবং অক্সিজেনে রূপান্তরিত হয়েছে, তাহলে এই প্রক্রিয়াকে বলা হচ্ছে পানির ফটোলাইসিস। আশা করি তোমরা বুঝেছ। এবার যেটা হবে সেটা হচ্ছে, এই যে এখানে প্রোটন রয়েছে, এই প্রোটন সবুজ উদ্ভিদের পাতায় যে NADP রয়েছে, NADP কি?
নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এটা এক ধরনের ফসফেট। এই প্রোটন এবং NADP বিয়োজিত হয়ে NADPH2 তৈরি করে। আর এখানে যে ইলেকট্রন আছে, সে ইলেকট্রন এইখানে ফটোফসফোরাইলেশন ঘটবে। ফটোফসফোরাইলেশন কিভাবে ঘটবে? আমার ADP বা অ্যাডেনিন ডাইফসফেটের সাথে একটি অজৈব ফসফেট যুক্ত হয়ে আলো, সূর্যালোক এবং ক্লোরোফিলের সহায়তায় কি তৈরি করবে? আমার ATP তৈরি করবে। এখানে অজৈব ফসফেট বা অর্গানিক ফসফেট হিসেবে একটা উদাহরণ হিসেবে আমি দিয়েছি, যেটা হলো H3PO4। আচ্ছা, তাহলে এই যে এখানে আলোক, সূর্যালোক এবং ক্লোরোফিলের সহায়তায় যদি আমার ADP এর সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে ATP তৈরি হয়, তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ফটোফসফোরাইলেশন। এখন এই ফটোফসফোরাইলেশন কিন্তু আবার দুই ধরনের, একটা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন এবং চক্রীয় ফটোফসফোরাইলেশন। আমাদের যে আলোক নির্ভর পর্যায়ে আছে, এখানে কিন্তু দুই ধরনের ফটোফসফোরাইলেশন সংগঠিত হয়ে থাকে এবং এর মাধ্যমে কিন্তু একটা জটিল বিক্রিয়ার মাধ্যমে ATP তৈরি হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই আলোক নির্ভর পর্যায়ে আমার উৎপন্ন বস্তু হচ্ছে দুইটা, একটা হচ্ছে NADPH2 আর একটা হচ্ছে ATP। এই দুটোকে একত্রে বলা হচ্ছে AP বা আত্তীকরণ শক্তি বা অ্যাসিমিলেশন পাওয়ার। এখন প্রশ্ন করতেই পারো যে এখানে এই দুটো উৎপন্ন বস্তুকে কেন AP বা আত্তীকরণ শক্তি বলা হয়? কারণ এই আলোক নির্ভর পর্যায়ে এই উৎপন্ন বস্তু দুটি আমাদের আলোক নিরপেক্ষ পর্যায়ে যে গ্লুকোজ তৈরি হবে, সেই গ্লুকোজ তৈরিতে আমার NADPH2 এবং ATP সহায়তা করবে। সেই জন্য এই দুটোকে একত্রে বলা হচ্ছে অ্যাসিমিলেশন পাওয়ার বা আত্তীকরণ শক্তি। তাহলে আমরা এখানে বলেছি যে অচক্রীয় ফটোফসফোরাইলেশন এবং চক্রীয় ফটোফসফোরাইলেশন। এখানে তোমরা প্রশ্ন করতেই পারো যে অচক্রীয় ফটোফসফোরাইলেশন এবং চক্রীয় ফটোফসফোরাইলেশন আবার কি? তাহলে আমি বলে দিচ্ছি, অচক্রীয় ফটোফসফোরাইলেশন হচ্ছে, এটা যেহেতু একটা ফসফোরাইলেশন প্রক্রিয়া, ফটোফসফোরাইলেশনের প্রকারভেদ, সেজন্য যে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ক্লোরোফিল অণু থেকে উৎক্ষিপ্ত উচ্চ ক্ষমতা সম্পূর্ণ ইলেকট্রন বিভিন্ন বাহকের মধ্যে দিয়ে অতিক্রম করার পর NADP এর সাথে যুক্ত হয়, কিন্তু ইলেকট্রনটা যে ক্লোরোফিল থেকে নির্গত হয়েছিল সেই ক্লোরোফিলে আর ফিরে যায় না, সেটাকে বলা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। আর যদি যে ক্লোরোফিল থেকে ইলেকট্রন নির্গত হয় সেই ক্লোরোফিলে যদি আবার পুনরায় ফিরে যায়, তাহলে সেটাকে বলা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন। আশা করি তোমরা এই আলোক নির্ভর পর্যায়টা বুঝতে পেরেছো। আমি আবার একটু তোমাদেরকে ধারণা দিচ্ছি, সেটা হচ্ছে এখানে প্রথমে পানির অণুটা সূর্যালোকের উপস্থিতিতে বিয়োজিত হয়ে ইলেকট্রন, প্রোটন এবং অক্সিজেনে নির্গত হবে। অক্সিজেনে কি হবে? রূপান্তর হবে। এখানে এই যে অক্সিজেনটা আছে সেটা কিন্তু পত্ররন্ধ্রের মাধ্যমে পরিবেশে মুক্ত হয়ে যাবে। আর এখানে প্রোটনটা আছে, প্রোটন এবং পাতার সবুজ পাতায় বিদ্যমান যে NADP আছে, সেই NADP প্রোটন একত্রে বিজারিত হয়ে সেটা NADPH2 তৈরি করবে। আর এখানে যে ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রনের মধ্যে ADP এবং অজৈব ফসফেট সূর্যালোকের এবং ক্লোরোফিলের সহায়তা বিক্রিয়া করে ATP তৈরি করবে। এখানে আবার ফটোফসফোরাইলেশন ঘটবে, দুই ধরনের ফটোফসফোরাইলেশন এখানে কাজ করবে, চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশন, এবং এর অভ্যন্তরে ফটোসিস্টেম 2 এবং ফটোসিস্টেম 1 কিন্তু কাজ করবে। এখানে উৎপন্ন মূল যে দুটো শক্তি, সেটা হচ্ছে NADPH2 এবং ATP। এই দুটো বস্তুকে আমার একত্রে বলা হচ্ছে অ্যাসিমিলেশন পাওয়ার বা আত্তীকরণ শক্তি। কেন বলা হয় সেটা আমি আলোচনা করেছি। আশা করি তোমরা আলোক নির্ভর পর্যায়টি বুঝতে পেরেছো। এবার আমরা দেখি আলোক নিরপেক্ষ পর্যায় বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। এখানে আলোর কিন্তু প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না, তবে আলোর উপস্থিতিতেও কিন্তু এই প্রক্রিয়াটা চলতে পারে। এখানে কার্বন ডাই অক্সাইড পরিবেশ থেকে পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডটা আমার উদ্ভিদের কোষে গিয়ে প্রবেশ করে। সেই কার্বন ডাই অক্সাইডটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিজারিত হয়ে কিন্তু আমার এই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে। এখন কিভাবে বিজারিত হচ্ছে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। এখানে এই কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড একটি রাইবোলোজ 1,5 ডাই ফসফেট বা বিসফসফেট। এই বিসফসফেট মানে হচ্ছে আরেকটা হচ্ছে ডাইফসফেট। এখন এই রাইবোলোজটা কি? রাইবোলোজ হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটা যৌগ। এখন এই যে কার্বন ডাই অক্সাইড আছে, এই 5 কার্বন বিশিষ্ট
যৌগ রাইবোলেজ 1,5 ডাইফসফেটের সাথে বিক্রিয়া করে সেটা একটা অস্থায়ী পদার্থ কিটো অ্যাসিড তৈরি করবে। আবার এই কিটো অ্যাসিডটা হচ্ছে এখানে 5 কার্বন আর এখানে একটি কার্বন মিলে হচ্ছে 6 কার্বন যুক্ত কিটো অ্যাসিড, এবং এটি হচ্ছে অস্থায়ী পদার্থ। কেন অস্থায়ী পদার্থ? কারণ এই কিটো অ্যাসিডটা তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু সেটা ভেঙে যায়, বিভাজিত হয়ে যায়। কিভাবে বিভাজিত হয়? 6 কার্বন যুক্ত কিটো অ্যাসিডটা ভেঙে গিয়ে 2 অণু 3PGA 3 কার্বন বিশিষ্ট 3PGA তৈরি করছে। এই 3PGA কি? 3PGA হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফরিক অ্যাসিড। তাহলে 6 কার্বন 2 অণু 3 দ্বিগুণে 6, তাহলে এই 3PGA কার সাথে বিক্রিয়া করছে? এই 2 অণু 3PGA আবার বিক্রিয়া করবে আমার আরো যে নির্ভর পর্যায়ে যে ATP এবং NADPH2 তৈরি হয়েছে, সেই ATP এবং NADPH2 এই 3PG একত্রে 3টি যৌগ বিক্রিয়া করে আমার এখানে 2টি যৌগ সৃষ্টি করবে। এই 2টি যৌগ হচ্ছে 1,3-ফসফোগ্লিসারল্ডিহাইড আর একটি হচ্ছে ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট। এই 2টি যৌগ আবার একত্রে বিক্রিয়া করে তৈরি করবে আমার কি? গ্লুকোজ এবং 1,5 রাইবোলেজ ডাইফসফেট বা বিসফসফেট। এখন এই যে আমার গ্লুকোজের সাথে যে 5 কার্বন যুক্ত আবার 1,5 রাইবোলেজ ডাইফসফেট তৈরি হলো, সেই 1,5 রাইবোলেজ ডাইফসফেটটা আবার কার সাথে বিক্রিয়া করবে? ওই যে কার্বন ডাই অক্সাইড আছে, সেই কার্বন ডাই অক্সাইডের সাথে সে আবার বিক্রিয়া করবে। এইভাবে কিন্তু চক্রাকারে এই বিক্রিয়াটা চলতে থাকবে, আর এইভাবেই কিন্তু শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। এই যে আমরা আগেই বলেছি, কার্বন ডাই অক্সাইড ধারাবাহিকভাবে বিজারণের মাধ্যমে কার্বোহাইড্রেট তৈরি করে। এই কার্বন ডাই অক্সাইড বিজারণের 3টা গতিপথের কথা উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে ক্যালভিন চক্র, 2 নম্বর হচ্ছে হ্যালচো-স্ল্যাক চক্র এবং 3 নম্বর হচ্ছে ক্রেসিলিসিয়ান এসিড বিপাক। আমাদের নবম এবং দশম শ্রেণীর বইয়ে ক্যালভিন চক্র এবং হ্যালচো-স্ল্যাক চক্র এই 2টা চক্রের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে ক্যালভিন চক্র, এই যে চক্রটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা কিন্তু বিজ্ঞানী ক্যালভিন এবং বেসাম আবিষ্কার করেছিলেন, এবং বিজ্ঞানী ক্যালভিনের নাম অনুসারে কিন্তু এই চক্রটার নাম হচ্ছে ক্যালভিন চক্র বা ক্যালভিন গতিপথ। 1961 সালে বিজ্ঞানী ক্যালভিন এবং বেসাম কিন্তু এই চক্র আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়ে থাকেন। কত সালে? 1961 সালে। এই যে গতিপথটা আমরা দেখতে পাচ্ছি, ক্যালভিন গতিপথ, এখানে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে কি? 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা হচ্ছে স্থায়ী পদার্থ। এই প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড বলে এই চক্রটার বা এই গতিপথটার কিন্তু আরেকটা নাম হয়েছে C3 গতিপথ। আর কিছু যেমন আম, জাম, কাঁঠালে কিন্তু এই গতিপথটা লক্ষ্য করা যায়। আরেকটা গতিপথ রয়েছে, আগেই বলেছি, সেটা হচ্ছে হ্যালচো-স্ল্যাক চক্র। বিজ্ঞানী হ্যাস এবং স্ল্যাক 1966 সালে ওই গতিপথটি আবিষ্কার করেন। সেটি হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ, ওখানে 3 কার্বন বিশিষ্ট ফসফরিক গ্লিসারিক অ্যাসিড না হয়ে সেটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালিক অ্যাসিটিক অ্যাসিড। ফলে সেই প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থের নাম অনুসারে কিন্তু সেই গতিপথের নাম হচ্ছে হ্যালচো-স্ল্যাক চক্র বা C4 গতিপথ। তাহলে আমরা জানলাম যে C3 গতিপথ কি এবং C4 গতিপথ কি, কেন এই নামকরণ করা হয়েছে ইত্যাদি। আবার কিন্তু সেগুলোকে বিজ্ঞানীদের নাম অনুসারে কিন্তু ওই গতিপথের নামকরণ করা হয়ে থাকে। বলা হচ্ছে যে ক্যালভিন চক্র, আবার হ্যালচো-স্ল্যাক চক্র। আর ক্রেসিলিসিয়ানের যে অ্যাসিড বিপাক, সেটির উল্লেখ কিন্তু আমাদের নবম ও দশম শ্রেণীর বইতে নেই, তাই সেটা আমাদের প্রয়োজন নেই। এখানে আরেকটি প্রশ্ন তোমাদের আসতে পারে, সেটা হচ্ছে C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদ কাকে বলে? এর সাথে আরেকটা যুক্ত প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য কি?
আমরা এখানে দুটো জ্ঞানমূলক প্রশ্ন পাই, একটি হচ্ছে C3 উদ্ভিদ কাকে বলে এবং আরেকটি হচ্ছে C4 উদ্ভিদ কাকে বলে। এবং আরেকটি প্রয়োগমূলক প্রশ্ন এখানে পাই আমরা, সেটা হচ্ছে C3 এবং C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য উল্লেখ করো। তাহলে আমরা আগে সংজ্ঞাগুলো জানি। প্রথম হচ্ছে C3 উদ্ভিদ কাকে বলে। যেসব উদ্ভিদে C3 গতিপথের মাধ্যমে শর্করা তৈরি হয় এবং যাদের প্রথম স্থায়ী পদার্থ কি 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেই ধরনের উদ্ভিদকে বলা হচ্ছে C3 উদ্ভিদ। আর উদাহরণ হিসেবে কি আসতে পারে? আম, জাম, কাঁঠাল ইত্যাদি। আর C4 উদ্ভিদ কি, এখানে শুধু তফাৎটা এতটুকুই হবে C4 এবং C3 উদ্ভিদের মধ্যে। C4 উদ্ভিদের C4 গতিপথের মাধ্যমে শর্করা তৈরি হবে, আর C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ হবে 4 কার্বন বিশিষ্ট অক্সালো এসিটিক অ্যাসিড। উদাহরণ হিসেবে কি আসবে? ধান, আখ, ভুট্টা, মুথা ঘাস, তারপরে অ্যামারেন্থ ঘাস ইত্যাদি। তাহলে আমরা সংজ্ঞা তো জানলাম। এখন আমরা দেখি প্রয়োগমূলক প্রশ্নটি, C3 এবং C4 গতিপথের মধ্যে উদ্ভিদের মধ্যে পার্থক্য। তাহলে এখানে এটা যেহেতু প্রয়োগমূলক প্রশ্ন, প্রথমে আমরা জ্ঞান দিব, তারপরে অনুধাবন দিব, এরপর প্রয়োগমূলক প্রশ্নে যে পার্থক্যগুলো আসতে পারে আমি সেগুলো একটু তোমাদের বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে, এই যে C3 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট কি ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কি 4 কার্বন বিশিষ্ট অক্সালো এসিটিক অ্যাসিড। আর 2 নম্বরে হচ্ছে C3 উদ্ভিদে ক্যালভিন চক্র সংগঠিত হয়, কিন্তু C4 উদ্ভিদে কিন্তু 2 ধরনের চক্রই সংগঠিত হবে। কি কি? একটা হচ্ছে ক্যালভিন চক্র, আর একটা হচ্ছে হ্যাচ-স্ল্যাগ চক্র। আর 3 নম্বরটা হচ্ছে C3 উদ্ভিদে সালোক সংশ্লেষণ এবং শ্বসনের জন্য কিন্তু আমার বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড প্রয়োজন পড়বে, আর C4 উদ্ভিদে সালোক সংশ্লেষণের জন্য কম কার্বন ডাই অক্সাইড প্রয়োজন পড়বে। 4 নম্বর হচ্ছে C3 উদ্ভিদে আমার যেহেতু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি প্রয়োজন পড়তেছে, এখানে কিন্তু উৎপাদন কিন্তু বেশি হবে না, উৎপাদন হবে কম, আর ওখানে C4 উদ্ভিদে উৎপাদন হবে বেশি। তাহলে এই গেল। আর যদি লাস্ট আমরা যে পার্থক্যটার ভিতরে এখানে আমরা দুটার উদাহরণগুলো দিয়ে দিতে পারি, তাহলে এই গেল আমাদের আজকের টপিকের শেষ অংশ। আমরা আজকে যতটুকু অংশ আলোচনা করেছি, এখানে আমরা জীবনী শক্তি নিয়ে আলোচনা করেছি, আমরা এটিপি এর ভূমিকা নিয়ে আলোচনা করেছি, তারপর সালোক সংশ্লেষণের 2টা পর্যায়ের মাধ্যমে কিভাবে শর্করা জাতীয় খাদ্য তৈরি হচ্ছে সেটা আলোচনা করেছি, আর আলোচনা করেছি C3 গতিপথ এবং C4 গতিপথ নিয়ে, এবং C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদের পার্থক্য নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করি সবাই উপকৃত হয়েছে। আজকে এতটুকুই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। শেষ পর্যন্ত আল্লাহ হাফেজ।